ताजा माल देखिए। তোমার ভাগ্যই তোমাকে এখানে টেনে এনেছে। আমিও একদিন তোমার মতো অসহায় ছিলাম। নিজের পরিশ্রম আর চেষ্টায় এই সেবা সংঘ গড়ে তুলেছি। আমি চাই এখানে যারা কাজ করছে তারাও একদিন এমন ছোটখাটো ফ্যাক্টরির মালিক হবে, আরো অনেক দুঃখী মহিলা তাদের কাছে কাজ পাবে। তুমি যদি মন দিয়ে কাজ করো, পরিশ্রমী হও, তাহলে তুমি যা কমিশন পাবে তা দিয়ে তুমিও একদিন এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। আমি সুমনকে স্কুলে দিয়ে আসছি, আজকের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। বিকেলে পার্টি আসবে ডেলিভারি নেওয়ার জন্য। জি আপা, তাড়াতাড়ি করুন। তোমার তো আমি সফল হয়েছি, আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। এই দেখো, এই কি মা, আমার এত বড় খুশি খবর পেয়ে তুমি কাঁদছো? হ্যাঁ রে, কাঁদছি। এতদিন যে কান্না বুকের মধ্যে চেপে রেখেছিলাম, বুক ফেটে গেলেও যে কান্না আমি বের করতে পারিনি, আজ খুশিতে সে কান্না বেরিয়ে আসছে। মন খুলে কেঁদে সব কথা বলে আজ অনেকটা হালকা হবার দিন এসেছে আমার। আয় দাঁড়াও মা, আগে তোমাকে সালাম করে নিই। না রে, তোর সালাম সবচেয়ে আগে যার পাওনা, তোর এই খুশির সবচেয়ে বড় অংশীদার যে, তাকে আগে জানাবি না। আয়। কার কথা বলছো মা? আয় না। কে মা? এই কার ছবি? যার কথা এতদিন এই বুকে লালন করে তোকে বড় করেছি, মানুষ করেছি, তার ছবি। তোর বাবা। বাবা? মা, এতদিন বন্ধুদের কাছে তাদের বাবার কথা শুনে শুনে আমাকে কোনোদিন কিছুই বলনি। আজ হঠাৎ একটা ছবি দেয়ালে টাঙিয়ে তার সামনে আমাকে দাঁড় করিয়ে বলছো এটা তোর বাবা। কেন মা? কারণ আজ বলবার সময় এসেছে। এতদিন তোকে বলিনি এই ভেবেছে তুই যদি আঘাত পাস, মানসিক ভাবে যদি অস্থির হয়ে যাস, যদি তোর লেখাপড়া ক্ষতি হয়, তাই তো সব প্রশ্ন আমি এড়িয়ে গেছি। আজ তোর লেখাপড়া শেষ হয়েছে, এখন এখন যে কোন দিন তোর বাবা ফিরে এলে আমি অহংকার করে বলতে পারবো, দেখো
তোমার ছেলেকে আমি নষ্ট হতে দেইনি। তুইও তোর বাবার সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবি। চাই না, চাই না আমি অমন বাবার সামনে দাঁড়াতে, যে বাবা এতগুলো বছরে কোনোদিন তার স্ত্রী সন্তানের খোঁজ নেয়নি। সুমন, হ্যাঁ মা, আমি তো দেখেছি দিনের পর দিন কি কষ্ট করে তুমি আমাকে বড় করেছ, এই সংসারটাকে দাঁড় করিয়েছ। তোমারই রক্ত পানি করা পরিশ্রমে তোমারই পরিচয় আমি বড় হয়েছি, আর কারো পরিচয় আমার দরকার নেই মা। না না সুমন, তুই তো কিছুই জানিস না। তোর বাবার পরিচয়। কিসের পরিচয়? এতদিন যে পরিচয় না পেয়ে আমার কোনো ক্ষতি হয়নি, আর সে পরিচয় জানার কোনো প্রয়োজন নেই আমার। কি আর জানাবে তুমি এমন এক আয়সী পুরুষের কথা, যে পুরুষ বিয়ে করে একটা সন্তানের জন্ম দিয়ে দায়িত্ব পালনের ভয়ে পালিয়ে গেছে, অমন এক কাপুরুষের কথা? ইচ্ছা না হলে তোমার বাবার পরিচয় তুমি দিও না, মনে না চাইলে স্বীকার করো না, কিন্তু আমার স্বামীকে অপমান করার অধিকার তোমার নেই। একটা কথা স্পষ্ট শুনে রাখো, যে বুকে রক্ত পানি করে তোমাকে আমি মানুষ করেছি, সেই বুকে পাষাণ বেঁধে আমি তোমাকে বড় করে দিতে পারবো, কিন্তু আমার স্বামীকে নয়। মা, আরে বাবা যদি চোর গুন্ডা বদমাশ হয়, তবু সে বাবার জন্মদাতা। কিন্তু ভাগ্য দোষে আমি এমন ছেলের উপর ভরসা করেছিলাম, যে ছেলে কিছু না জেনে শুনে তার ফেরেশতার মতো বাবাকে কাপুরুষ বলে গালি দিতে পারে। ভেবেছিলাম আমি একা মেয়ে মানুষ, সংসারের চাপে যা পারিনি, আমার ছেলে বড় হয়ে তা করবে। তার নিরপরাধ বাবা এখন কোথায় আছে, কিভাবে আছে, ছেলে তা খুঁজে বের করবে। কিন্তু না, ভুল, সব ভুল। তোকে মানুষ করতে আমি পারিনি। স্কুল কলেজের অনেক বিদ্যা তুই শিখেছিস, কিন্তু সত্যিকারের শিক্ষা তোর হয়নি। কোন দাম নেই তোর শিক্ষার। ছেড়ে গেল, ছেড়ে গেল তোর সব সার্টিফিকেট। মা, মা, মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আসাদ মিয়া, তোমার সাগরেদরা থাকতে তুমি নিজে ফুলের বোঝা টেনে আনছো? কি করব স্যার, একটা কিছু না করলে অলস হয়ে যাব। যে এই বয়সে জেল থেকে বের হওয়ার পর কোনো চাকরি তো পাবো না, তাছাড়া খুনি আসামিকে চাকরি দেবেই বাকে, পরিশ্রম করেই তো খেতে হবে। কেন, তোমার তো স্ত্রী আছে, সন্তান আছে, এতদিনে নিশ্চয়ই তোমার ছেলেও বড় হয়ে গেছে। হ্যাঁ স্যার, তা হয়েছে। ওদের খোঁজ খবর কিছু রাখো? না স্যার, কিভাবে রাখবো? আমি তো বন্দী অবস্থায় এক জেল থেকে আরেক জেলে ঘুরতে ঘুরতে এখানে এসেছি, আর আমার স্ত্রীকে জেলখানায় না আসার জন্য কসম দিয়ে এসেছিলাম। যাই স্যার, ফুলগুলো দিয়ে আসি। আরে আরে, এই যে টাটকা ফুল, মধু ভরা ফুল, ফুলের মধু খেতে কালো ভ্রমর সব সময় ভালোবাসে। খবরদার, কি মনে করছেন আপনারা? আরে ওই ফুল বিক্রি করে সারা মাসে যা পাও, তোমার যৌবনের ফুল বিক্রি করলে এক রাতে তার ডবল পাবে।
এই চল। থাক, আর কৃতজ্ঞতা জানাতে হবে না। ওরাই বেকারা। ওরা গুন্ডা বদমাস। গুন্ডা বদমাস? তুমি কি রূপের পেশা থেকে যখন পেশা করে নিয়েছো তখন আবার চিৎকার চেঁচামেচি কেন? আপনি ভুল করছেন, দোহাই আপনার, এমন কথা বলবেন না। আপনি আমার সম্মান বাঁচিয়েছেন, এজন্য আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার অসহায় অবস্থার সুযোগ দিয়ে আমাকে মিথ্যে কলঙ্ক দেবেন না। কলঙ্কের ভয় যাদের থাকে তাদের পোশাক আশাক চলাফেরা তোমার মতো হয় না। না না, আপনি যা করেছেন আমাদের মতো মেয়েদের জন্য তাই বা কি করে। অনেক দয়া আপনার, অনেক দয়া, অনেক দয়া। যত সব বাজে ঝামেলা, শহরটা দিন দিন নোংরামিতে ভরে যাচ্ছে। এ যেন মাস্তানদের শহর। গুন্ডা, কোনখানকার গুন্ডা? কেডা কেডা সে গুন্ডা যে জোয়ান আলী জোয়ান পোলার মুখটারে সিদ্ধালু মনে করিয়া একেবারে বর্তা বানায় দিচ্ছে? কেডা? চিনি না। পুরো একটা গ্রাম উজাড় কইরা এই শহরে আইছিলাম। এইখান থেকে বর্ডারে মাল পাচার করিয়া আজকে আমি জোয়ান আলী মহাজন থেকে বিগ বস জোয়ান আলী চৌধুরী হয়েছি। এইসব কারবার তো গুন্ডা বদমাইশ নিয়েই হয়। 200-500 গুন্ডা বদমাইশ আমার হাতের ইশারায় ওঠে আর বসে, আর আমার ফুলা কয় গুন্ডায় তারে পিটাইছে। ডুইবা গেছি আমি, ডুইবা গেছি। আরে খোঁজ কর, খুঁজে বাইর কর সেই গুন্ডা। কি বলছিস? মারামারি করেছিস গুন্ডাদের সাথে? কোথাও লাগেনি তো বাবা? দেখি দেখি দেখি। না মা, তেমন লাগেনি। নিশ্চয়ই লেগেছে, গুন্ডা পান্নাদের সাথে মারামারি। দেখি জামাটা খোল। মা, তুমি কি মা? যে ছেলে তোমার সাথে এত বড় বেয়াদবি করে গেল তার শরীরে একটু আঘাত লেগেছে কিনা তারই জন্য তুমি এত অস্ত্র হয়ে উঠেছ? সব ভুলে গেছো? তুই বুঝবি না রে সময়, তুই বুঝবি না। সন্তানের এতটুকু অমঙ্গলের আশঙ্কায় মায়ের বুক যে কতখানি ভেঙে যায় তা শুধু মাই জানে। তা মেয়েটিকে জানি না মা। সে কি এত কিছুর পরও পরিচয় হয়নি? না মা, মেয়েটিকে আমার ভালো লাগেনি। কেন? মেয়েটির পোশাক আশাক দেখে ওকে আমার খারাপ বলে মনে হয়েছে। ওইটুকু দেখিয়ে একজন মানুষের ভালো মন্দ বিচার করে ফেললি? স্বয়ং আল্লাহ বিচার করতে কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করবেন, কিন্তু মানুষ বড় তাড়াতাড়ি বিচার করে ফেলে রে। ভালো করে কিছু না জেনে কাউকে অপরাধী ভেবে নেয়। কে জানে ঠিক মতো সবকিছু না জেনে তুই ওকে অপমান করেছিস কিনা। আপনি আমার সম্মান বাঁচিয়েছেন, সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে আমাকে মিথ্যে কলঙ্ক দেবেন না। দাদু। কি গো বুবুমণি, তুমি এখনো তৈরি হওনি? আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। তুমি ফুল নিয়ে এলে, মালা গেঁথে তোড়া বেঁধে গাড়ি সাজিয়ে দিতে যে অনেক দেরি হয়ে যাবে। এই নাও তোমার কালকের মজুরি। আহা, এই তো পরে দিলেও পারতে। যাও যাও, ফুল নিয়ে এসো যাও। না দাদু, ফুল বিক্রির কাজ আর করবো না। কেন রে বুবু? সারাদিন গাড়ি ঠেলে রাস্তা রাস্তায় ঘুরে ফুল বিক্রি হয় না দাদু। একটু আসর জমিয়ে নাচ গান করি বলেই সব ফুল বিক্রি হয়ে যায়। তাই বাধ্য হয়ে নাচের পোশাক পরে নাচ গান করতে হয়। কিন্তু নাচের পোশাক পরলেই বদমাশ আর গুন্ডা পান্ডাদের কুনজরে পড়তে হয়। আর ভদ্রলোকেরা মনে করে আমি খারাপ খারাপ মেয়ে, যা তা বলে অপমান করে। ভদ্রলোক? কে সেই ভদ্রলোক? আমি না খেয়ে মরে যাব, কিন্তু চরিত্রের উপর কলঙ্ক সহ্য করতে পারবো না। শোন মা, আমাদের মতো গরিবদের রাগ অভিমান মানায় না। লোকে তো অনেক কথাই বলবে, কিন্তু তোর মা, তার চিকিৎসার কি হবে? এত বড় অসুখ,
প্রতিদিনই তো অনেক টাকার ওষুধ লাগে। দাদু, আমার মতো গরিব মেয়ের মা বেঁচে থাকলেই বাকি, আর মরে গেলেই বাকি। মরে যাবে মা। মাথার উপরে একটি মাত্র ছায়া আছে, মুছে যাবে। চুমকি, আপনি এসেছেন? খুঁজতে খুঁজতে এই নরক পর্যন্ত, চারিদিকে তাকিয়ে দেখুন। এই নরকে থাকি, আমার মতো আরো অনেকেই থাকে এখানে। কেউ রিক্সা চালায়, কেউ মোট বায়, মজদুরি করে, কেউ এদেরকে মানুষ বলে মনে করে না। আমরাও জানি আমরা মানুষ নই, তবুও একজন আরেকজনকে ছোট করে দেখি না। দেখুন, আপনি ভুল বুঝছেন। যতদিন থাকবে আমার এ বুকে তোমাকে রাখবো। একটা মুরব্বী মানুষের গায়ে হাত তুলিস, লজ্জা করে না? আরে আমার মাল ভাড়ায় ছিল, যদি পাইয়া যেত। একটা বুড়ো মানুষের মাথায় অত ভারী জিনিস দিয়েছিস কেন? আমি নিয়েছি ভাই, আমি নিজে নিয়েছি। মাল না টানলে খাবো কি? ইস, কত রক্ত বেরিয়ে গেছে। ও কিছু না ভাই, গরিবের রক্ত তো পানি। তুমি ভাই আবার মালটা মাথায় তুলে দাও। না দাদু, মাল টানতে হবে না আপনাকে। চলুন, আপনাকে ডাক্তার দেখাতে হবে। আসুন তো। না, আহা, আসুন আসুন না ভাই। একই মাল এখানে পড়লো কি করে? এক বুড়ো কুলি মাল ফেলে দিয়েছে, ধোলাই দিচ্ছিলাম, তখনই এক ছেলে এসে বাঁচিয়ে নিয়ে গেল। বাঁচিয়ে নিয়ে গেল? শহরে এত বাঁচানেওয়ালার আমদানি হলো কোত্থেকে? এই মাল ওঠা। শোন, খবর নিতে বলেছিলাম, নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। কোথায় থাকে? রূপনগর বস্তিতে থাকে, ফুলওয়ালি। দাদু, কি হয়েছে দাদু? কিছু না রে বাবু, কিছু না। কি হয়েছে? তুমি আবার উঠো না দাদি? চুমকি, কিছু হয়নি, সব আমার দোষ। আমার জন্য দাদুকে মোট বইতে হয়েছে, আর ভারী বোঝা নিতে গিয়ে। না না, তুমি শুধু শুধু নিজেকে দোষী করছো কেন ভাই? তুমি না থাকলে তো ওই গুন্ডা ছেলেটা আমাকে মেরেই ফেলতো। তুমি আমাকে ওর হাত থেকে বাঁচালে, ডাক্তারের কাছে নিয়ে গেলে, আমার পথ থেকে বাজারও করে আনলে। কথা না বলে আপনি এখন বিশ্রাম নিন দাদু। রান্না বান্না কি করে? আমি করব দাদু। থাক, তোমাকে আর এই শরীর নিয়ে রান্না করতে হবে না, আমি রান্না করে পাঠিয়ে দিচ্ছি। শুনুন, সেদিন প্রকৃত ঘটনা না জেনে আপনাকে দুঃখ দিয়েছি, তার জন্য আমি লজ্জিত, অনুতপ্ত। কাল এসেছিলাম আপনার কাছে ক্ষমা চাইতে, কিন্তু রাগে অভিমানে আমার কোনো কথাই শুনেননি। আপনি কি আমাকে ক্ষমা করেছেন? আপনার মা কেমন আছেন? বউরে, ভাইটা আমার খাঁটি মানুষ, ওর মনের মধ্যে অনেক মায়া, অনেক দয়া। আরে ওদিকে কোথায় যাচ্ছ ফুলের রানী? আমরা তো এসেছি তোমাকে নিয়ে যেতে। মানে? মানেটা আমাদের সঙ্গে গেলেই বুঝতে পারবে।
চলে যান আপনারা, এটা অসভ্যতা করার জায়গা না। জানি, আর সেই জন্যই তো তোমাকে জায়গা মতো নিয়ে যাব। এই ওঠা! খবরদার, খবরদার, কেউ এক পায়ে এগোবে না। কে বাধা দেবে? আজ তোকে বাঁচাবার জন্য কাকে ডাকবি? ডাক! আর ডাকতে হবে না। তুই ওস্তাদ, এই সেই লোক যে বুড়ারে বাঁচাইছিল। ও তাহলে তুই তুই আমার সব কাজের মধ্যে হাত ঢুকাস? হাত না, একে বলে মুগুর। কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। তোদের মতো কুকুরদের জন্য এই মুগুরই যথেষ্ট। এই পালাচ্ছে কোথায়? আমার অন্যায় হয়ে গেছে। অন্যায় আগে আমি করেছি। জি জি। হ্যাঁ চুমকি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। চুমকি? তো চুমকি চমকি তুই একাই দেখবি? মাকে দেখাবি না? মা, চুমকিকে নিয়ে আয় একদিন। ছোট সাহেব, আপনার চিঠি। আমার চিঠি? কার চিঠি? দাঁড়া দেখছি। মা, মা এই দেখো, আমার চাকরি হয়ে গেছে। সেই যে ইন্টারভিউ দিয়েছিলাম তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। মা, আমার মনে হচ্ছে চুমকি মেয়েটা বড় ভাগ্যবতী রে, তোর জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। বাহ 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 বাহ, ইন্টারভিউ দিলাম আমি, এক গাদা প্রশ্নের জবাব দিলাম আমি, আর সৌভাগ্য নিয়ে এলো ওই মেয়েটা। কার ভাগ্যে কি হয় তা কি বলা যায় রে? যাক, একটা ভালো উপলক্ষ পাওয়া গেল। তোর চাকরি উপলক্ষে বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে তোর চুমকিকে দাওয়াত কর। মা, না ঠিক আছে, আমি নিজে গিয়েই দাওয়াত করে আসবো। মেয়েটির মায়ের সঙ্গে কথা বলা দরকার। মা তুমি যাবে ওই বস্তিতে? বস্তি? আমি মানুষ দেখে মানুষ বিচার করি, তার অবস্থা দেখে নয়। জীবনে অনেক দুরবস্থা আমি পার করে এসেছি, আমি যাব। দাদু, ও দাদু, সুমনের মা এসেছে দাদু। আমি কি কথা কি উত্তর দেব? মা অসুস্থ মানুষ, তুমি একটু চলো না। হ্যাঁ যাবো যাবো, আমাকে তো যেতেই হবে।
দরকার হলে বড় গলা করে বলবো, আমার ছেলেও গরিবের মেয়ে বিয়ে করেছিল, আমি তা খুশি মনে মেনে নিয়েছিলাম। খুশি তো হব আমি। আপনি তো আমার ছেলেকে দেখেছেন, এত বড় ভাগ্যের কথা তো আমি ভাবতেও সাহস পাই না। গরিব নিঃসম্বল বস্তির মানুষ আমরা। বস্তির মানুষ হয়েছে তো কি হয়েছে, বস্তিতে যারা থাকে তারাও তো মানুষ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে? না না, বাবা, বাবা আপনি? আমি না, আমি কেউ না, আমি কেউ না। আপনি এখানে এখানে কি করে এলেন? ফল, কর্মফল। তোমার মতো বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কর্মফল। কিন্তু বাবা, সেই পাপে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব হারিয়ে এই বস্তির অন্ধকারে মুখ লুকিয়েছি। মা কোথায়? প্যারালাইজড হয়ে গেছে, কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। একজন পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, আর আমি দিন মজুর হয়ে কোন রকমে জীবন কাটাচ্ছি। আমারই অপরাধ বাবা, আমারই অপরাধ। আমি এতদিন আপনাদের খোঁজ খবর না করে বড় অন্যায় করে ফেলেছি বাবা, বড় অন্যায় করে ফেলেছি। অন্যায় করেছো তুমি? না না বৌমা, অন্যায় তো আমরা করেছি তোমার সাথে। ওসব কথা বলবেন না বাবা, আপনাদের সেবা করাই তো আমার ধর্ম। আমি আর এক মুহূর্ত আপনাদের এখানে থাকতে দেব না। চলুন, আজ ছেলের চাকরি পাওয়ায় বাড়িতে একটা আনন্দ উৎসব উপলক্ষে সুমনের হয়ে মা চুমকিকে দাওয়াত দিতে এসেছিলাম। এখন তো শুধু চাকরি পাওয়ার জন্য নয়, এক মহামিলনের উৎসব হবে আমার বাড়িতে, এক মহামিলনের উৎসব হবে। মা যখন তোমাকে খুশি মনে বরণ করেছেন তখন আর কোনো চিন্তা নেই। এখন আমাদের কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে এখানে? এত ভিড় কেন? তোমার মা। সুমন, সুমন, আমার মা দে, আমার মা নেই সুমন। শয়তানদের কাজ। কাদের কথা বলছেন বলুন, কাদেরকে সন্দেহ করছেন আপনারা? সন্দেহ নয় অফিসার, আগে ওরা দুবারের উপর হামলা করেছে। হ্যাঁ, ওরাই সুমন, ওরাই আমার মাকে খুন করেছে। কারা তারা? তাদের নাম ঠিকানা বলুন। নাম ঠিকানা কিছুই আমাদের জানা নেই। আশ্চর্য, দুবার ওনার উপর হামলা করেছে, আবার এসে ওনার বৃদ্ধা মাকে হত্যা করে ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়ে গেছে। এমন শত্রুতা তাদের সঙ্গে, তাদের নাম ঠিকানা পর্যন্ত জানেন না? শত্রুতা আমাদের কারোর সাথে নেই। যেসব গুন্ডা বদমাশরা রাস্তা থেকে মেয়ে মানুষ তুলে নিয়ে যায়, ছিনতায় রাহাজানি করে, তার সাথে কি শত্রুতা থাকতে পারে এই হতভাগ্যদের? কিছু বুঝতে পারছি না বাবা, সারাটা রাত গেল, সকাল 10টা বেজে গেল, এখনো সুমন ফিরছে না কেন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। চুমকিকে পৌঁছে দিতে গিয়ে এত দেরি হওয়ার তো কথা না। আমি একটু যেয়ে দেখি বাবা। দাঁড়ো দাঁড়ো, আমিও তোমার সঙ্গে যাবো বৌমা। বস্তির সবাই আমার চেনা জানা। চল। কিরে, সারা রাত ফিরলি না যে, কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে মা। গুন্ডারা ওর মাকে খুন করে ঘর জ্বালিয়ে দিয়ে গেছে। বলিস কি? দাদু, বুবু, এসব কি করে হলো বুবু? সারা রাত থানা আর হাসপাতাল দৌড়াদৌড়ি করেছি। থানায় ডায়েরি করে, হাসপাতাল থেকে লাশ নিয়ে কবর দিয়ে এই ফিরলাম। ওর তো আর কেউ নেই মা,
তাই ওকে সাথে করে নিয়ে এলাম। তাই তো করবি, সাথে করে আনবি না তো কি ওকে একা ফেলে আসবি? এখন থেকে মা তুমি এখানেই থাকবে। বৌমা, সত্যি তোমার তুলনা নেই। সব হারিয়ে যেদিন ওই বস্তিতে গিয়ে উঠেছিলাম, সেদিন থেকেই তো চুমকি বাবুকে দেখে আসছি। বড় ভালো মেয়ে আমার এই চুমকি বাবু। হ্যাঁ বাবা, চুমকিকে আমার খুব পছন্দ। ব্যাস ব্যাস, তোমার পছন্দ, দাদু ভাইয়ের পছন্দ, তাহলে আর দেরি কেন? ওদের দুই হাত এক করে দাও। আপনি যখন বলছেন বাবা, তখন আমার আর বলার কি আছে? আপনিই তো সব। আপনার দোয়া নিয়েই তো ওদের জীবন শুরু হবে। আলহামদুলিল্লাহ। এসো দাদু ভাই, আয় বাবু আয় আয়। চুমকি, তোমার আমার স্বপ্ন আজ সত্যি হলো। স্বপ্ন তো আমার বস্তি থেকে এই প্রাসাদে তোমার কাছে আসতে পারা তো স্বপ্নের চেয়েও বড়। মনে হয় মা যেন তার মৃত্যু দিয়ে আমার জন্য সুখ কিনে রেখে গেল। চুমকি, আজ কোনো দুঃখের কথা নয়, শুধু একটা কথা মনে রেখো, আমরা সুখী হব। তোমার আমার উপর আমাদের মায়ের দোয়া আছে। ওগো, তোমার ছেলে লেখাপড়া শেষ করেছে, চাকরি পেয়েছে, আজ আজ বিয়েও দিয়ে দিলাম। এবার তোমার দায়িত্ব শেষ। তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, তা সব আমি পালন করেছি। এখন তোমার খোঁজ করলে, তোমার সঙ্গে দেখা করলে নিশ্চয়ই আর তুমি রাগ করবে না। সুমনের জন্য দাদু আছে, দাদি আছে, বউ আছে, আমার কে আছে তুমি ছাড়া? মা, মা, বাবা কোথায়? থাক বাবা, ও কথা থাক। তোর বাবার কথা জানবার কোনো প্রয়োজন নেই। আমার জন্য তো আমি কিছুই রাখিনি। এই একটা দুঃখ, এই একটা সুখ শুধুমাত্র আমারই থাক। না মা না, বাবার দোয়া চাইতে আমি এসেছি। কি দরকার? বাবাকে ছাড়া, বাবার পরিচয় ছাড়া তোর তো কোনো ক্ষতি হয়নি। মাগো, না জেনে না বুঝে অভিমানে একদিন বাবার সম্পর্কে আমি যা বলেছিলাম, যে দুঃখ আমি তোমাকে দিয়েছিলাম, তার জন্য তোমার কাছে মাপ চাইবার সাহসও আমার হয়নি। পাগলের মতো অস্থির হয়ে ঘুরে বেরিয়েছি। তুমি তো মা, তুমি কি তোমার ছেলের মনের অবস্থা বুঝতে পারোনি? সুমন, বউ একা আছে, ও ঘরে যা। আমাকে একটু একা থাকতে দে। না মা, বাবার কথা না শুনে আমি কিছুতে এখান থেকে নড়ব না। তুমি যদি না বলো, তাহলে বুঝবো আমাকে তুমি ক্ষমা করতে পারোনি। বুঝবো আজকেও তুমি অন্তর থেকে আমাকে দোয়া করতে পারোনি মা। সুমন, মায়ের মনটা এমন যে সন্তানের কাছ থেকে যত দুঃখই পাক না কেন, মা তার সন্তানের জন্য নিঃশ্বাসে নিঃশ্বাসে দোয়া করে। মা, মা, আমি শুধু জানতে চাই আমার বাবা কোথায়। আমি তার কাছে ছুটে যেতে চাই, তাকে দু চোখ ভরে দেখতে চাই। দেখবে দেখবে বৌমা, বাবা, সুমনকে সব খুলে বলাই ভালো। দাদু ভাই, তোমার বাবা আসাদ জেলে আছে। জেলে? হ্যাঁ, জেলে। আমাদের গ্রামের ওই শয়তান মহাজন ষড়যন্ত্র করে মিথ্যে খুনের দায়ে অভিযুক্ত করে তোমার বাবাকে যাবজ্জীবন জেলের আসামি বানিয়ে দিয়েছে। কোথায়, কোন জেলে আছেন আমার বাবা? জানি না, তবে খোঁজ করলে নিশ্চয়ই জানা যাবে। মা,
কালকে আমরা জেলখানায় যাব। কাল থেকে বাবাকে খুঁজে বের করে হবে আমাদের প্রথম কাজ। হ্যাঁ বাবা, তাই কর। তোর বাবাকে খুঁজে নিয়ে আয়। গেটটা খুলুন। এসো মা। ইস, আর একটু আগে এলেই তো বাবাকে পেয়ে যেত। আচ্ছা মা, বাবা এখন কোথায় যেতে পারে? নিশ্চয়ই আমাদের খোঁজে তোর বাবা গ্রামের বাড়িতে যাবে। আরে কেডা কেডা আপনি বাড়ির মধ্যে ঢুকে পড়তেছেন? হ্যাঁ, আমার বাড়িতে আমি ঢুকছি, তুমি কে? আপনার বাড়ি? হ্যাঁ। কই কি? ও আসাদ মিয়া না? চিনতে পেরেছো তাহলে? সরো। আরে খারান খারান, এইটা এখন আপনাকে বাড়ি নাই, এইটা এখন এই কামাল্লার বাড়ি। মানে? আমি সোয়ালি মহাজনের কাছ থেকে কিনা নিছি। মহাজনের কাছ থেকে? ও দেনার দায়ে আপনার বাবার কাছ থেকে এই বাড়ির দখল নিয়ে নিছিল মহাজন। মহাজন? ওই হারামজাদা এখনো শয়তানি করেই চলছে। ওকে আমি... কই যান? মহাজন তো এখন আর এই গ্রামে থাকে না, শহরে চইলা গেছে। কোটি কোটি টাকার কারবার তার ওই শহরে। আমার বাবা মা? আমার বাবা মা কোথায়? কই গেছে কেউ কইতে পারে না। আমার স্ত্রী রানী? সে তো অনেক আগেই চলে গেছে। তোমার জেল হওয়ার পর সে তো আর এই বাড়িতে আসে নাই, বাপের বাড়িতে থাকতো। সেখানে নানান আকাম কুকাম করত, যাইতে মানুষজন যাওয়া আসা করত। কামাইরা, তোকে আমি খুন করে ফেলবো। যে মুখ দিয়ে তুই আমার রানীর নামে নোংরা কথা বলেছিস, সে মুখ আমি থেতলে দেব হারামজাদা। আমারে মারতেছেন কেন? এইখানে তো আরো মানুষ আছে, তাকে জিগায় দেখেন। আসাদ মিয়া, কামাইলা ঠিকই কইতাছে। আমি মোল্লা সাহেব, মহাজন সাহেব, গ্রামের মানুষজন মিল্লা তোমার বউরে খোঁজদের সহ হাতে নাতে দৌড়ছিলাম। বিচারে পাথর ছুঁইরা মাইরা ফালানোর হুকুম হইছিল। তোমার বাবা ভালো মানুষ, কাইন্দা কাইটা হাতে পায়ে ধইরা মাপ চাইতেই তোমার বউরে মাইরা না ফালাইয়া গ্রাম থেকে বাইর করে দিছিল। সাহেব একটা পয়সা দিবেন, আমি অসুস্থ মানুষ। টাকা টাকা এটা আসাদ ভাই না? হ্যাঁ, কই যায় আসাদ ভাই? আসাদ ভাই দেখছস? হ্যাঁ দেখছস, আসাদ ভাই আইসা আবার চইল গেল, তোরে চিনলো না। কান হারানো দি কান, তোর লেগে আর সংসারের এই অবস্থা। তোর পাপেই তোর কুষ্ঠ লেগে ধরছে, তুই বলে কানতে থাক। স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর দিলদার মিয়া? স্যার, আসাদ ভাই আইছিল, ও শতান কামিল্লা তারে সব কি সব করে ভাগিয়ে দিছে। তা তোমার কাজ কেমন চলছে? আমি লাগিয়ে আছি স্যার, একবার অন্তত হাতে নাতে কামিল্লা ধরা দিমুই। কামিল্লা ধরা পড়লেই মহাজনের সবকিছু ফাঁসিয়ে দেব। মাল সহ ধরা দরকার। তা তোমাকে কেউ সন্দেহ করেনি তো? না স্যার, আমি তো পাগল হয়ে গেছি স্যার। আপনি যান,
বড় ভালো জায়গায় হাত দিচ্ছস। এরই বলে বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, মানে ডাইরেক্ট অ্যাকশন। শেষ করে দে। কে চাও তোমরা? তোর প্রাণটা নিতে এসেছি রে। কুত্তা তো বড় জোর ঠেকে কামড় দিতে পারে, প্রাণ তো অনেক উপরে থাকে। চল এখান থেকে। হ্যাঁ বেবি, আপনি জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালেন। আপনি কে? এ কি, আপনার হাত দিয়ে রক্ত ঝরছে? রক্ত তো একই। এই যে তুমি আমার হাত ধরেছ, তোমার রক্তের সাথে আমার রক্ত মিশে গেছে, মনে হচ্ছে একই রক্ত। অদ্ভুত কথা বললেন আপনি। আপনার মতো মানুষ আমি কখনোই দেখিনি। চেনা নেই, জানা নেই, এই যুগে এতটা ঝুঁকি কেউ নেয় না। কে আপনি? ভাগ্যের সুতোয় টান পড়া এক পুতুল। এর চেয়ে বেশি পরিচয় আমার এখন আর নেই। আপনি আমার সঙ্গে যাবেন? কোথায়? আমাদের বাড়িতে। কেন? আপনি আমার মাকে দেখলে স্নেহ, মমতা আর বিশ্বাসের প্রকৃত রূপ দেখতে পাবেন। না বাবা, আমি যা দেখেছি তারপর আর দেখার কিছু নেই। এখন শুধু কিছু হিসেব মিলাতে বাকি। আমার সমস্ত বিশ্বাস কেড়ে নেওয়া এক কলঙ্কিনীর হিসাব। মা, এখন কি পায়ে একটু শক্তি পান? না, ডাক্তার বলেছে ধীরে ধীরে আপনার পায়ের শক্তি ফিরে আসবে, আপনি আবার হাঁটতে চলতে পারবেন। কি জানি। বৌমা, বৌমা। জি আম্মা। তুমি একটু তোমার দাদিমার সাথে গল্প করো, আমি ওনার নাস্তাটা বানিয়ে আনি। জি আচ্ছা। আচ্ছা দাদিমা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমাদের ছেলের বউ, তোমাদের নাতি এখানে থাকতে তোমরা বস্তিতে ছিলে কেন? ওসব কথা থাক। যদি সত্যি কথা বলি তো, এ বাড়ির ভাত আমার কপাল থেকে উঠে যাবে। যদিও এখানের অন্ন মুখে দিতে আমার ঘেন্না করে। কোথাও ঝিগিরি করে খেতাম, সেও ভালো ছিল। এসব কথা কেন বলছো দাদি? তোমার শাশুড়ির চরিত্র ভালো ছিল না। তোমার শ্বশুরের জন্য নষ্টামি করতে পারতো না বলেই ষড়যন্ত্র করে তাকে খুনের আসামি বানিয়ে জেলে পাঠিয়ে দেয়। তারপর গ্রামের জোয়ান জোয়ান ছেলেদের নিয়ে। দাদি, তোমার শাশুড়ি এক কাপড়ে শহরে এসে এরকম বাড়ি, ফ্যাক্টরি, নিজের অবস্থা ফিরিয়ে ফেললো কি করে? হ্যাঁ,
তুমি কচি খুকি নাও নিশ্চয়ই, বুঝতে পারছো? কি হয়েছে মা? জানি না, আমি কিছু জানি না বৌমা। কোত্থেকে কি শুনে এসেছি আমাকে জিজ্ঞেস করছে, আমি কি করে বলবো? ঠিক আছে, আমি দেখছি। নিয়ে যান সব। সুমনের রোজগারের টাকায় যেদিন এই সংসারে সবকিছু কিনে আমি রান্না করতে পারবো সেদিনই কিছু মুখে দেব। বৌমা, এসব কি বলছো তুমি? হঠাৎ এই কথা কেন? ঠিক আছে, তুমি নিজের হাতে রান্না করতে চাও তো ভালো কথা, তার জন্য সুমনের রোজগারের কি দরকার? তুমি আজই সব বুঝে নাও, নিজের হাতে রান্না করো। আপনার টাকার জিনিস দিয়ে নয়। আমার আর সুমনের টাকা কি আলাদা? আমার যা তার সবই তো সুমনের। সেটাই তো সুমনের দুর্ভাগ্য, কিন্তু সেই দুর্ভাগ্যের শিকার আমি হব কেন? তোমার কথা আমি বুঝতে পারছি না বৌমা। বুঝতে না পারার অভিনয় যত নিখুঁত ভাবে করুন না কেন, যত সুন্দর করে নিজের আসল রূপটাকে ঢেকে রাখুন না কেন, বাইরের কেউ না বুঝলেও আপনি নিজে তার সবই জানেন। নিজের মনের আয়নায় তাকিয়ে সেই নোংরা চেহারাটাকে দেখুন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বৌমা, কি হয়েছে তোমার? কেন তুমি এসব বলছো আমাকে? কেউ কি তোমাকে কিছু বলেছে? স্বীকার করছেন তাহলে যে বলার মতো কিছু আছে? কে কি বলেছে তা আপনাকে বলবো না, শুধু মনে রাখবেন পাপ চিরদিন ঢেকে রাখা যায় না। পাপ চিরদিন ঢেকে রাখা যায় না, পাপ চিরদিন ঢেকে রাখা যায় না, পাপ চিরদিন ঢেকে রাখা যায় না। আমার পাপ, হিসাবে তো মেলে না। মেলে, হিসাব মেলে মহাজন। তুমি নিজেরটা চিন্তা করো। শোনো, আমি যা কই মন দিয়া শোনো। পরশুদিন মাল আইব, 1 কোটি টাকার মাল, পাউডার, হিরোইন পাউডার। ওইগুলা চালের বস্তার মধ্যে ঢুকাইয়া আমার গোডাউনে পাঠাইবা। খুব সাবধানে কাম করতে হইব, পুলিশ রে ফাঁকি দিয়া। জানো? কিন্তু মহাজন, বাবাজির হিসাবটাও আমি মিলাইয়া দিতে পারি। পারো? কেমনে? বাবাজি যে বর্ণনা দিল ওইটা আর কেউ না, আসাদ কি কইলাম না, গ্রামে গেছিল একেবারে ওই চেহারা, লম্বা চওড়া, মুখ ভরা খোসা খোসা দাড়ি। তাহলে কি বাপ বেটার পরিচয় হয়ে গেছে? বাপে বাঁচাইলো পোলারে, এ কামাইলিয়া হিসাবে কি কয়, পরিচয় কি হয়ে গেছে? হইতেও পারে, তবে আমি এমন ওষুধ দিয়া দিছি যে বউয়ের লগে দেখা হইলেই একেবারে তুল কালাম কাণ্ড বাইতে যাই, আমরা তুইলে ফেলাইব রানী ভাবি। তাইলে তো প্যাঁচের মধ্যে আর একটা প্যাঁচ লাগাইতে হয়। বাবা ইমান আলী, আর একটা বেইমানির পেলে দেখাও। কি বাবা? এক চিঠি লেখো ওই ফুলওয়ালি মাইয়ানে। চিঠি পেয়ে হয়তো তুমি খুব অবাক হবে, মনে হবে নাম নেই, পরিচয় দেয়া নেই, কে লিখলো এই চিঠি? আমাকে তুমি না চিনলেও তোমাকে আমি চিনি। তোমার মতো চরিত্রবতী মেয়ে কি করে একটা বেশ্যার ছেলেকে বিয়ে করলো তা ভেবে পাই না। তোমার শাশুড়ি গ্রামে থাকতে গ্রামের যুবকদের সঙ্গে নষ্টামি করে রোজগার করত। গ্রামের মুরব্বীরা তাকে শাস্তি দিয়ে মেরে ধরে গ্রাম থেকে বের করে দেয়।
তোমার যদি বিশ্বাস না হয় তবে এই শহরে গণ্যমান্য ব্যবসায়ী জনাব জোয়ান আলীর সঙ্গে দেখা করে সবকিছু জানতে পারো। তিনি তখন ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন এবং যারা তোমার শাশুড়িকে খারাপ অবস্থায় হাতে নাতে ধরেছিল তিনি তাদেরই একজন। নিচে তার নাম। বৌমা, আমার কি অপরাধ, কি পাপ, তা আমাকে খুলে বলো বৌমা। আমাকে এভাবে শাস্তি দিও না। শাস্তি? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার কিসের শাস্তি? শাস্তি তো পাচ্ছি আমি, যে আমাকে আপনার আশ্রয়ে থাকতে হচ্ছে। আমার আশ্রয় কেন বৌমা? এ তো তোমার স্বামীর ঘর, তোমার ঘর। না, এ আমার ঘর নয়, আমার স্বামীরও নয়। হতে পারে আমার স্বামী আপনার সন্তান, কিন্তু জন্মের জন্য তো মানুষ দায়ী নয়, মানুষ নিজ নিজ কর্মের জন্য দায়ী। তাই আপনার কর্মের কোনো কৃতিত্ব যেমন আমার স্বামীর নয়, তেমনি আপনার কলঙ্কের অংশীদারও আমার স্বামী নয়। কলঙ্ক? কিসের কলঙ্ক আমার? আপনার চরিত্রের। বৌমা, বলতে বলতে অনেক বড় কথা তুমি বলে ফেলেছো, যা সত্যি হলে একটা নারীর জীবনে অবশিষ্ট আর কিছুই থাকে না। বলো তুমি, বলো আমার চরিত্রে কি কলঙ্ক আছে, বলো। কোনটা বলবো? গ্রামের পুরুষদের সঙ্গে মেলামেশার কথা, না ধরা পড়ার কথা? চিৎকার করবেন না। এই শহরে এমন একজন আছেন যিনি আপনার সব কুকর্মের সাক্ষী। যাদের হাতে আপনি ধরা পড়েছিলেন তাদের মধ্যে তিনিও ছিলেন। আপনার এই বাড়ি, খাওয়ার, আসবাবপত্রের সবকিছুতে পাপ জড়িয়ে। পাপ, আপনার চরিত্রহীনতার পাপ। তোমার এত বড় সাহস আমার মায়ের নামে নোংরা অপবাদ দিচ্ছ? যা সত্যি তাই বলছি। থাম সুমন, থাম। বউ ছেলে মানুষ না, ছেলে মানুষ আমি নই। শোনো সুমন, যা আমি কদিন বুকের মধ্যে চেপে রেখেছি তোমাকে বলতে পারিনি, কারণ তুমি কষ্ট পাবে, সহ্য করতে পারবে না। ও তুমি চুপ করো। কেন চুপ করবো? নিজের কুকীর্তি প্রকাশ হয়ে যাবার ভয় পাচ্ছেন? ছাড়ুন আমাকে, ওই পাপের হাতে আমাকে স্পর্শ করবেন। খবরদার, খবরদার চুমকি, আমার মায়ের নামে আর একটা বাজে কথা উচ্চারণ করবে না। কেন করবো না? একদিন আমার পোশাক দেখে তুমি আমাকে বাজে, নোংরা বলে যাতা বলেছিলে। পোশাকের নোংরামি তোমাদের চোখে পড়ে, পোশাকের ভিতরের নোংরামি তোমরা দেখতে পাও না? ওই সুন্দর পোশাকের আড়ালে। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কিন্তু এই জগতের কোনো ভালোবাসাই আমার মায়ের চেয়ে বড় নয়। আমার পক্ষে আর এখানে একটা নষ্টামি লোকের সঙ্গে বসবাস করা সম্ভব নয়। আমার সামনে দাঁড়িয়ে তুই ওর গায়ে হাত তুলছিস? এই তো শিক্ষা, এই তো ভদ্রতা, এই তো সভ্যতা। মারো মা, মারো, যত খুশি মারো, কিন্তু ওকে বেরিয়ে যেতে বলো। যে মুখে ও তোমার সম্পর্কে নোংরা কথা বলেছে সে মুখ আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাবে, ঘরের লক্ষ্যে এই ঘর থেকে বেরিয়ে যাবে? অসম্ভব। যা বাবা, বৌমাকে ফেরা, যা। না মা, এত বড় অপরাধ যে করেছে তার কোনো ক্ষমা নেই। কিসের অপরাধ? ও ভুল করেছে। ও যদি আমার পুত্রবধূ না হয়ে আমার মেয়ে হতো, আমি কি ওকে ক্ষমা করতাম না? আমি যে মা, আমি তো কখনো শাশুড়ি হতে চাইনি রে, মা হতে চেয়েছি। মা। আপনি? আমি একটি চিঠি পেয়ে এসেছি। মিস্টার জোয়ান আলী। ও আসেন, আমি কৈতের আলী, ওনার চামচা। চলুন। আপনি বসুন, আমি ওনাকে খাবার দিচ্ছি। চল কৈতার।
বাবা। আপনি? হ্যাঁ, এটা আমারই বাড়ি, মানে আমার বাবার। মিস্টার জোয়ান আলী আমারই বাবার নাম। দাঁড়াও। পথ ছাড়ুন, আমি যাব। অত ব্যস্ত হচ্ছ কেন? মিথ্যে কথা বলে তোমাকে এখানে আনিনি। আমার বাবা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছেন। উনি উঠলেই যে উদ্দেশ্যে তুমি এসেছো তা পূরণ হয়ে যাবে। তার আগ পর্যন্ত আমার উদ্দেশ্যটা পূরণ করতে দাও। খবরদার, ভালো হবে না বলছি, আমি চিৎকার করবো। আমার বাবা এসব দেখে অভ্যস্ত, জানে ছেলের ফুর্তি করার বয়স হয়েছে, আমার ফুর্তি তো করবে। আর তোমার সাথে আমার অনেক দেনা পাওনা, তাই না? এটা তোর পাপের প্রথম প্রায়শ্চিত্ত। নিজের হাতে নিজের ছেলেকে খুন করেছিস তুই। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। আরো প্রায়শ্চিত্ত বাকি আছে তোর। আমার বাবা মাকে পিটাচারা করেছিস তুই, আমার সংসার ধ্বংস করে দিয়েছিস। ওই দেখ তোর ছেলের লাশ, দেখ দেখ হারামখোর সন্তান হারাতে কেমন লাগে। তুই আমাকে সন্তান হারা করেছিস। জানি না আমার সন্তান বেঁচে আছে না মরে গেছে। তুই আমাকে সর্বহারা করেছিস কুত্তার বাচ্চা। তোমার বোলা বাইচে আছে, ভালো আছে। ওই যে তোমার বোলার বউ। তুমি তুমি আমার ছেলের বউ, এখানে কি করছো? একটা চিঠি পেয়ে। চিঠি? আমার শাশুড়ির চরিত্র সম্পর্কে উনি চিঠি লিখে আমাকে এখানে আসতে বলেছেন। চরিত্র? হ্যাঁ হ্যাঁ, চরিত্র। কোথায় সে চরিত্রহীনা বিশ্বাসঘাতিনী? মহাজন, তোকে খুন করার চেয়ে বড় কাজ আমার রয়ে গেছে। চল। তুমি আমার বাঁচাও।
দাও, আমাকে ভালো করে মুখটা একবার দেখতে দাও। এই সুন্দর মুখটা দেখে একদিন আমার বুকে ভালোবাসা জেগে উঠেছিল। দেখতে দাও সেই সুন্দরী নারীকে যাকে বিয়ে করেছিলাম ঘর বাঁধার পবিত্র স্বপ্ন দেখে। অথচ সেই মুখের সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল একটি কুৎসিত মন আর একটি নষ্ট চরিত্র। তুমি তুমি ওই কথা বলছো? আল্লাহ, যার পথের দিকে নিঃসঙ্গ একা একটা সন্তান বুকে নিয়ে জীবনের এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। মিথ্যে কথা। ধরুন আমি যখন তোমার বাবাকে রক্ষা করতে মিথ্যে মামলায় জড়িয়ে জেল খেটেছি, তখন তুমি, যাকে আমি জীবনের সবকিছু দিয়ে বিশ্বাস করেছিলাম, সেই তুমি স্বামী শ্বশুরের ভিটা ছেড়ে বাপের বাড়িতে গিয়ে যৌবনকে উপভোগ করার জন্য রূপের বেশাতি খুলে বসেছিলে। না না, সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে? তোমার ঘরে গ্রামের যুবক ছেলেরা রাতে আসা যাওয়া করতো, এটাও মিথ্যে? গ্রামের মুরব্বীরা তোমাকে তোমাকে হাতে নাতে ধরে ফেলেছিল, এটা মিথ্যে? 10 জনের বিচারে তোমাকে দোষী সাব্যস্ত করে গ্রাম থেকে বের করে দিয়েছিল, এটাও মিথ্যে? অনেক সত্য তুমি জেনেছ, কিন্তু এ কথা জেনেছ কি কেন আমি শিশু সন্তান বুকে নিয়ে তার রক্ত তোমাদের উঠানে লেপে দিয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছি? কেন অসুস্থ সন্তান বুকে নিয়ে দরজায় দরজায় ঘুরে 1 ফুটা ওষুধ কেনার টাকা পাইনি? কেন আমাকে হাল চালিয়ে মাটি কুপিয়ে রোদ ঝড় বৃষ্টিতে ভিজে পুড়ে ফসল ফলাতে হয়েছিল? সেই রক্ত পানি করা ফসল কারা কেটে দিয়ে গিয়েছিল? আমার ঘরে ঢুকে রামদায়ের কক্ষে পালিয়েছিল? কারা চক্রান্ত করে আমার সন্তানকে ওষুধ দেবার নামে ঘরে লোক ঢুকিয়ে আমাকে মিথ্যে দুনামের ভাগী করেছিল? কাদের সাজানো বিচারে আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার রায় দেওয়া হয়েছিল? জেনেছে সে কথা? বলেছে সে কথা কেউ? সত্যি হলে বলতো, তোমার মনে মনে সাজানো এই কাহিনী কারো জানার কথা নয়, বলারও কথা নয়। সমস্ত গ্রামের লোকের সামনে দাঁড়িয়ে শুনে এসেছে তোমার নষ্টামির কথা। কই একটি লোকও তো বলেনি ওগুলো মিথ্যে? ওরা বলেছে, আর তুমিও বিশ্বাস করেছো। একবারে মনে হয়নি হতভাগী রানীকে জিজ্ঞেস করে সত্যটা জেনে নি? লোকের কথায়, শুধুমাত্র কিছু শয়তান লোকের কথায় তোমার স্ত্রী, তোমার ভালোবাসা মানুষটির চরিত্রে তুমিও কলঙ্ক দিয়ে দিলে। তুমিও আমাকে চরিত্রহীন আর নষ্ট বলে গালি দিলে। মা, কে মা? আবার তোমাকে কে গালি দিয়েছে? আপনি আমার মাকে গালি দিয়েছেন কেন? কোন অধিকারে? একদিন আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, তার বিনিময়ে আমি আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। সহ্য না করারই কথা। এই তোমার মা? এই মায়ের কথা সেদিন তুমি আমাকে বলেছিলে যে আমার মাকে দেখলে ভালোবাসার বিশ্বাসের রূপ দেখতে পাবেন। তোমার মা এই নারী যে আমার ভালোবাসার বিশ্বাসের পরিবর্তে দিয়েছে প্রতারণার অবিশ্বাস, খেলেছে ব্যভিচারের কুৎসিত খেলা। খবরদার! না মা, না। যে জীব তোমাকে গালি দিয়েছে সেই জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। জানোয়ার! কার জীব টেনে ছিঁড়ে ফেলবি তুই? কার বুকে জামা ধরেছিস তুই? জন্মদাতা বাপের গায়ে যার হাত ওঠে সে হাত ধ্বংস হয়ে যায়। মা, এই বাবা যার সম্পর্কে একটু কটু কথা বলেছিলাম বলে তুমি আমাকেও পর করে দিতে চেয়েছিলে, সেই বাবা তোমাকে গালি দিল। সেই বাবা
এবার বলো, আমি কি একাই অপবাদ দিয়েছি? প্রশ্ন করো তোমাদের গ্রামের এই লোকটিকে, প্রশ্ন করো, জেনে নাও কোনটা সত্য কোনটা মিথ্যে। তোমরাই সত্যি মা, সবাই যা বলে তাই তো মানুষ বিশ্বাস করে, তাই তো সত্যি হয়। আমি আমি একা তাকে মিথ্যে বানাবো কি করে? তোমাদের সবার দেয়া সমস্ত কলঙ্ক মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি। এই ঘর, এই বাড়ি, এই সব কিছু তোমরা ভেঙে ফেলো, ধ্বংস করে দিও। আমার আমার কোনো পাপ যেন তোমাদেরকে স্পর্শ না করে, কোনো স্পর্শ না করে। আরে কার পাপের ভার কে মাথায় লইতেছে? আসল পাপী তো হাজির। ওই হারাম দাদা, সত্য কথা খুঁজে গো। আরে কৃষ্ণ, কইতেছি সব কিছুই ওই মহাজনের সাজানো। আমি মহাজনের কথায় রানী বুবুর পোলার ওষুধ নিয়ে ঘরে ঢুকছিলাম। তারপর মহাজন গ্রামের মাতবর মুরিব্বুকে লইয়া ঘরে ঢুকা পড়লে মহাজন যা যা শিখাইয়া দিছিল তাই তাই করছিলাম। বিচারও আমি মিথ্যা সাক্ষী দিছিলাম। আসলে রানী বাবু কোনো পাপ করে নাই, ওই মহাজন কুমতলব হাসিল করতে পারে নাই বইলা তাই চক্রান্ত করছিল। মহাজন, তোর জানের যেটুকু বাকি আছে এবার সেটা আমি শেষ করে দেব। মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন। ও হেরোইন চোরাচালানির আসামি, ওকে অ্যারেস্ট করতে আমি এখানে এসেছি। বাবা, বাবা ছেড়ে ওকে। এতদিন পর তোমাকে পেয়েছি, আর কোনো খুনের দায় তোমাকে হারাতে চাই না বাবা। বাবা ওঠ বেটা, চল। বাবা, সুমন, বাবা, হায় বাবা, হায় বাবা, বাবা। বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আরে বুবু, তুমি বাড়ি ফিরে এসেছো আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। এভাবে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? দেখো দেখি কাণ্ড। হ্যাঁ বাবা, আচ্ছা বাবা তুই ফিরে এসেছিস? হ্যাঁ বাবা। বাবা, 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 আল্লাহ তোমার হাজারো শুকর। বাবা, বৌমা, তুমি কেন তোমার শাশুড়িকে ভুল বুঝেছিলে? তোমার কানে কে বিষ ঢেলেছিল? বলো 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 বৌমা। দাদিমা, কি? আরে কথায় আছে না, স্বভাব যায় না বলে আর খাসলত যায় না ধুলে। গেল সেই স্বভাব, সেই খাসলত। আরে যে বৌমাকে চরম অপমান করে মেরে রক্তাক্ত করে কুকুরের মতো বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সেই বৌমাই তোমাকে বস্তির অন্ধকার গলি থেকে তুলে এনে বুকে আশ্রয় দিয়েছে, চিকিৎসা করাচ্ছে, জান দিয়ে সেবা করছে। এত কিছুর পরেও আবার সেই বৌমার নামে মিথ্যে কলঙ্ক দিয়ে তুমি বাচ্চা মেয়েটার মন বিষিয়ে তুলেছ, বিষিয়ে তুলেছ। আজ তোর ওই খাসলত আমি নামিয়ে ছাড়বো। শয়তানি, শয়তানি, শয়তানি। তোর জন্য সংসার আগুন করেছে, তোকে শেষ করে ফেলবো।
অপরাধ, মার গায়ে হাত তুললেন আপনি। কি করবো মা, কি করবো? এত বড় অপরাধীকে ক্ষমা করা যায় না। না বাবা না, সন্তানের কাছে মায়ের কোনো অপরাধ নেই। বাবা, বাবা, আমাকে মাফ করে দাও। মা, আমাকে মাফ করবেন না। মা, মা, আমার অপরাধের ক্ষমা চাইবার মুখও নেই মা। বৌমা, ভুল মানুষেরই হয়। তুমি তো ছেলে মানুষ, মেয়ের ভুল মা কখনোই মনে রাখে না। সুমন। জি মা। বৌমাকে ঘরে নিয়ে যা। ঠিক আছে, এসো। রানী, এক মিথ্যে অপরাধে 20 বছর জেল খেটে এসেছি। আবার ওই মিথ্যের জালে পড়ে তোমাকে যে আঘাত দিয়েছি, তার জন্য আমার মৃত্যু হওয়া উচিত। না গো না, ও কথা বলো না। এই 20 বছর ধরে যে কষ্ট যন্ত্রণা ত্যাগ স্বীকার করে তোমাকে আবার ফিরে পেয়েছি, আর কোনো মূল্যে তোমাকে হারাতে পারবো না। রানী, মা তোমার জন্য, শুধু তোমার লোভের জন্য আমাদের সবার জীবনকে তুমি তছনছ করে দিয়েছিলে। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না, এটা আমাদের কপালে লেখা ছিল। মার কোনো দোষ নেই, মা চিরদিনই মা। মা? আরে মা তো তুমি, যে সবার অপরাধ ক্ষমা করতে পারে। শ্বশুর, শাশুড়ি, স্বামী, ছেলে, পুত্রবধূ সবার অপরাধ কত সহজে ক্ষমা করে দিলে। এই বাংলার নারী তো প্রকৃত মায়ের জাত। তোমার রূপই তো বাংলার সত্যিকারের মায়ের রূপ। তুমি বাংলার মা।